মানুষের সেবার জন্য যে পড়াশোনা করতে আসছি সেখানে যদি আমাদের বাবা মারা পাঠিয়ে চিন্তা করতে হয় যে রাতে আমাদের মাথায় ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আমরা ডাক্তাররাই যদি এরকম পরিবেশে বেড়ে উঠি বা এরকম পরিবেশে যদি আমরা পড়াশোনা করতে হয় আমাদের, তো আমাদের পড়াশোনার হ্যাম্পার হওয়ার পাশাপাশি আমরা ভবিষ্যতে কী ধরনের সেবা দিতে পারবো আমার এটা সত্যি সন্দিহান হয়ে থাকে। এছাড়াও আমরা যেখানে থাকি দুজনের রুমে 4 জন, তারপরে আমাদের যে গণরুমে থাকার কথা কয়েকদিন, সেখানে হচ্ছে আমাদেরকে পুরা ফার্স্ট ইয়ারটা তো থাকতেই হয়। ইভেন আমরা এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, আমরা এখনও রুম পাচ্ছি না। আর রুম তো আমাদের স্বাভাবিক প্রসেসেই পাওয়ার কথা, এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, এখানে যেতে হয় সেখানে যেতে হয়, তারপরেও দেখা যায় যে আমরা সবাই রুম পাচ্ছি না। যারা ঢাকার ওরাও তো রুম পাচ্ছেই না, ওদের তো অনেক পরে রুম মানে অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় যে কবে পাবো। কিন্তু যারা বাহিরে থাকে ওদের তো আর থাকার জায়গা নেই। দেখা যায় যে তারাও সেকেন্ড ইয়ারে উঠে তাদের রুম নিয়ে টেনশন করতে হচ্ছে যে তারা রুম পাবে কিনা। আমাদের যে কয়েকটা সিট আছে তার এগেইনস্টে ছাত্রী অনেক বেশি। তাহলে দেশের এত বড় একটা মেডিকেল কলেজ, আমাদের জন্য কেন কোনো বাজেট আসবে না যেন আমরা একটা নিরাপদ জায়গায় থেকে? আমরা তো মানুষের সেবার জন্য সবাই সেবা করেন, বাট আমরা তো মানে মূলত মানুষের সেবার জন্য যে পড়াশোনা করতে আসছি সেখানে যদি আমাদের বাবা মারা পাঠিয়ে চিন্তা করতে হয় যে রাতে আমাদের মাথায় ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আমাদের এতদিন আগে বিল্ডিং, এটার জন্য একটা যে বাজেট আসবে সেটা তো আমরা এতদিন ধরে আন্দোলন করছি, কেউ তো আমাদের কোনো ফিডব্যাক পাচ্ছি না যে আমাদের কোনো আশার বাণী শোনানো হচ্ছে যে এতদিন পরে তোমাদের এই ব্যবস্থা করা হবে বা কোনো বিকল্প আবাসনে রাখা হবে, সেগুলো কিছু নাই। তারপরে আমাদের 25 জনের মতো যেই জায়গায় গণরুমে কিছুদিনের জন্য থাকার কথা রুম পাওয়া পর্যন্ত, সেখানে আমরা 37 থেকে 40 জন থাকি, যেখানে থাকার কোনো অবস্থা নেই। আমাদের মেডিকেলে যে পড়াশোনাগুলো সেগুলো হচ্ছে এত চিপাচাপির মধ্যে, বইগুলো রাখার জায়গা নাই, বসার জায়গা নাই। আর এভাবে যে গরম পড়ে সেখানে এত গাদাগাদি করে সবাই আমরা একটা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করি। আমরা যে মানুষকে সেবা করব, আমরা যদি নিজেরা সুস্থ না থাকি, সারাদিন যদি একটা গাদাগাদি অবস্থায় থেকে কোনো রকমের ক্লাসটা অ্যাটেন্ড করতে হয়, তাহলে আমরা কিভাবে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করবো যেখানে আমরাই অসুস্থ থাকছি? আর তার চেয়েও বড় কথা, আমাদের এখানে সেখানে ভেঙে টেঙে পড়তেছে। কেউ যদি এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটে না, আমরা কি তাহলে এটার জন্য অপেক্ষা করতেছি যে একজন মারা যাবে, তারপরে এটা মিডিয়াতে অনেক বড় সড়ো করে আসবে, তারপরে মানুষের টনক নড়বে? কতদিন ধরে আন্দোলন করা হচ্ছে, আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। এগুলা কেন? আর দেশে সেরা মেডিকেল না, যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তাদের আবাসন সংকট, তো এটার জন্য কেন কোনো বাজেট আসতেছে না বা এটার কেন আমরা ক্লিয়ার কোনো ফিডব্যাক পাচ্ছি না? এটা নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের অনেক দিন ধরে ক্লাস, ওয়ার্ড, পরীক্ষা সব কিছু বন্ধ, কিন্তু তারপরেও কারো কোনো বিশ্বাসযোগ্য কোনো ফিডব্যাক আমরা পাচ্ছি না। তাই আজকে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমরা চাচ্ছি যে এটা আসুক কোনো ক্লিয়ার, দেখা যায় দৃশ্যমান এবং কোনো 9-6 ছাড়া স্বচ্ছ কোনো একটা সলভ দিক, এই জন্য আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমাদের যে সবচেয়ে জুনিয়র মোস্ট ব্যাচ, ওরা হচ্ছে সারা বাংলাদেশে ক্লাস শুরু হয়ে গিয়েছে, প্রায় 1 সপ্তাহ ধরে ক্লাস হচ্ছে। ওদেরকে আমরা এখনও ক্যাম্পাসে আনতে পারি নাই, কারণ আমরাই ক্লাস যেখানে করি সেখানে ঈদের সময় ছাদ ভেঙে পড়েছে। সেখানে নবাগত শিক্ষার্থীরা এসে এই ভাঙাচোরা ছাদের মধ্যে কিভাবে তারা ক্লাস করবে? আর আমরা কি তাহলে এটার জন্য অপেক্ষা করতেছি যে কারো মাথায় এসে ছাদ ভাঙবে, তারপরে হচ্ছে বাংলাদেশে একটা নিউজ হবে, তারপরে হচ্ছে সবার টনক নড়বে? তার আগে আমরা এখন সবাইকে জানাচ্ছি, নিউজ মিডিয়াকে, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানোর চেষ্টা করতেছি কেন কারো টনক নড়ছে না। মূলত আমাদের 26-27 তারিখের দিকে, সেদিন আমাদের অনেক সৌভাগ্যজনিত কারণে সেদিন আমাদের ক্লাস ছিল না। যদি ক্লাস থাকতো তাহলে ঠিক যেই জায়গায় আমাদের ক্লাস হয়, যেখানে টিচারের টেবিলটা আর চেয়ারটা থাকে, যেখানে স্টুডেন্টরা গোল হয়ে বসে, ঠিক সেই জায়গাটার উপরে পুরো একটা বিশাল প্লাস্টার ভেঙে পড়েছে। এতই ভারী ছিল প্লাস্টারটা, সামনে যে ফার্নিচারটা ছিল, প্লাস্টিকের চেয়ারটা, সেটা পুরো 2 ভাগ হয়ে গিয়েছে। এখন আমার কথা যে যদি এখানে চেয়ারটা না থেকে, যদি এখানে একটা মানুষ থাকতো, যদি আমার কোনো একটা ক্লাসমেট থাকতো, তাহলে হয়তো বা আজকে পর্যন্ত আমরা যে অবহেলিত হচ্ছে, আমাদের দিকে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা নজর দিচ্ছে না, হয়তো বা এটা হতো না। কিন্তু এটা কি সম্ভব? আমরা কি কেউ চাই যে এভাবে একটা মৃত্যুর মাধ্যমে আমরা আমাদের এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবো? আমরা চাই যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগে, এখানে যে আমাদের মা বাবারা আমাদেরকে তো কষ্ট করে পাঠায়, আমাদেরকে এত যত্ন করে বড় করা, আমরা তো দেখি যে আমাদের মা বাবারা কি যত্ন দিয়ে বড় করছে। তো আমরা মা বাবাদেরকে ছেড়ে এখানে পড়তে এসেছি, আমরা অবশ্যই আমাদের এতটুকু অধিকার আছে যে আমরা যাতে পরের দিন বেঁচে থাকতে পারি, এই নিশ্চয়তাটা থাকবে। এই নিশ্চয়তাটা চাওয়ার জন্যই মূলত আজকের কর্মসূচি। আর আশা করি যে সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, কারণ আমি আমাদের যে জুনিয়র মোস্ট ব্যাচ আছে তার পক্ষ থেকে বলতে চাই, অন্য সব মেডিকেল, যত মেডিকেল আছে সবাই ক্লাস শুরু করে দিয়েছে। সবার ফ্রেন্ডদের স্টোরি দেখছে, পোস্ট দেখছে ফেসবুকে যে ওরা ক্লাস করছে, ফ্রেন্ডদের সাথে মজা করছে। ওরা সবাই বাসায় বসে থাকে, বলে, আপু তোমরা কি কিছু জানো যে কখন হবে? ওরা তো ওদের তো উচিত ছিল যে, ওদের কথা ছিল যে ওরা এসে ক্লাস করে ফ্রেন্ডদের সাথে মজা করবে, নতুন নতুন জার্নি যেটা সেটা শুরু করবে। কিন্তু এই যে ভয়াবহ সমস্যা,
যে জীবন ঝুঁকি মৃত্যুপুরী হয়েছে সেই ঝামেলার জন্য তারা ক্লাসে আসতে পারছে না। আমরা চাই তারা দ্রুত ক্লাসে আসুক, আমরা ক্লাসে ফিরে আসি, আমাদের সামনে পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষা, সেগুলো আমরা ঠিকভাবে দিয়ে আমরা আমাদের জীবনের সাথে মানে জীবনে আগে যেতে চাই। তো এজন্য যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হলে আমরা যেরকম মেয়েদের হলে ডক্টর আলিম চৌধুরী হলের কথা যদি আমি বলি, প্রথমে আসে হচ্ছে গিয়ে আমাদের অবকাঠামোগত দুরবস্থা, যেখানে সেখানে আমরা সিলিং খসে পড়ছে, ওয়াশরুমের অবস্থা খারাপ। তারপরে যেটা সেটা হচ্ছে আবাসন সংকট। আমাদেরকে প্রথমে রুমের অ্যালটমেন্ট দেওয়া হয় না, আমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে গণরুমে থাকতে দেওয়া হয়। সেই গণরুমে যতজন শিক্ষার্থী তার থেকে অর্ধেকের আবাসন আমাদের হয়তো বা থাকতে দেওয়া হয়। একটা রুমে গাদাগাদি করে 36 জন 37 জনের জন্য আবাসন দেওয়া হয়, যেখানে হয়তো বা আমরা 10 জনও থাকতে পারবে কিনা সন্দেহ। তো সেই আবাসন সংকটটা আছেই, আবাসন সংকট নিয়েও হয়তো বা থাকা যেত। দেশে মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের মেয়েদের হলের অবস্থা যদি আমি একটু বলি, ডক্টর আলিম চৌধুরী হল, তো প্রথমেই যেটা আমরা আলোকপাত করবো সেটা হচ্ছে কি অবকাঠামোগত দুরবস্থা। এখানেও একই অবস্থা, আমাদের যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে, সিলিং খসে পড়ছে, একটা মৃত্যু ফাঁদে আমরা থাকছি বলা যায়। তারপরে যেটা আমি একটু জোরালোভাবে মেনশন করতে চাই সেটা হচ্ছে কি আমাদের আবাসন সংকট। প্রথমে আমরা যখন মেডিকেল কলেজে আসি, আমাদের প্রথমে 1 বছর গণরুমে থাকতে দেওয়া হয়। তো সেখানে যতজন স্টুডেন্ট তার অর্ধেকের হয়তো বা আবাসন একটা রুমে 30 জন থাকার জন্য হয়তো বা দেওয়া হলো, কিন্তু আদতে ওইখানে হয়তো বা 15 জনও থাকতে পারবে না। এমন রুমের মধ্যে আমাদের প্রথম 1টা বছর কাটাতে হয়। এই আবাসন সংকট, তারপরে সেকেন্ড ইয়ারে উঠে হচ্ছে কি আমাদের রুম নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আমরা নিজেদের রুম তো পাই না, তারপরে হয়তো বা ইন্টার্ন ডাক্তার আপুদের সাথে আমাদের থাকা লাগে, অথবা এখনো কয়েকজন গণরুমে আছে এবং এখনো কয়েকজন রুম পায়নি। তো এসব নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশানুরূপ জবাব বা সে ধরনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। আর অবকাঠামোগত দুরবস্থার কথা তো আছেই, যখন তখন যেখানে সেখানে সিলিং ভেঙে পড়ছে। তো এই মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আর থাকতে চাচ্ছি না। ধন্যবাদ।